আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব বেশি ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করেছি আমি সন্ধ্যা থেকে। আমার বেশ কিছুদিন বলতে অনেক দিনই হলো রসুন, তারপর জিরা, পেঁয়াজ পেস্ট সব কিছু শেষ হয়ে গিয়েছে, শুধুমাত্র আদা পেস্টটাই আছে। তো আজকে ভাবলাম যে রান্নাবান্না শুরু করার আগে আজকে আমি এই কাজটা আগে করে নিব। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বসে বসে। এই যে রসুনের খোসাগুলো ছাড়িয়ে আমি একটা পানির ভিতর রাখতেছি, আবার এখান থেকে তুলে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি রসুন, পেঁয়াজ, তারপর জিরা সব কিছু রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি পেস্ট করে নেব। একটা ব্লেন্ডার জাগে করে সব কিছুই পেস্ট করে নেব। আর আমরা যারা হাউসওয়াইফ আমরা কিন্তু জানি যে এগুলা যদি রেডি থাকে, রান্নাবান্না সব কিছু যদি রেডি থাকে, তাহলে রান্নাবান্না করা কতটা ইজি হয়ে যায়, তাই না? আমার জন্য তো খুবই ইজি হয়ে যায় যখন আমি এই যে পেস্টগুলা করে ফ্রিজে রেখে দেই। আমার রান্নাবান্না অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই যে এখানে রসুনগুলো দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, আর এখানে 1 থেকে 2 চামচের মতো সয়াবিন তেল দিয়েছি পেস্ট করার জন্য। এইভাবে পেস্ট করলে আপনার রসুন বলেন, আদা বলেন, পেঁয়াজ পেস্ট বলেন, সব কিছু অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। আর এটা আমি পেস্ট করে ডিপে রেখে দেব, কিউব কিউব করে আমি রেখে দেব। আমি কিভাবে রাখবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে সব কিছুই পেস্ট করে নিয়ে আসছি, রসুন, তারপর এই যে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে যে জিরাগুলোকেও আমি পেস্ট করে নিয়েছি। এখন আমার কাজটা কিন্তু অনেকটাই ইজি হয়ে গেল রান্নাবান্না করার জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা আইস বক্স, এই আইস বক্সে করেই কিন্তু আমি কিউব কিউব করে পেস্ট করে রেখে দেই সব সময়, তাতে করে অনেক বেশি সহজ হয়। তো এখানে তো একটাই আমার আইস বক্স, তো সবগুলো তো আর আমি এভাবে রাখতে পারবো না এখন। তো এখন আমি রসুনটাকে রেখে দিচ্ছি। যখন রসুনটা বরফের মতো হয়ে যাবে তখন রসুনটা বের করে আমি আবার বক্সে রেখে দেব। পরবর্তীতে অন্যান্যগুলাও আমি এভাবে করেই রেখে দেব। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা বক্স আছে, তো ওই বক্সে করে আমি ওই জিরা পেস্ট, তারপর আপনার পেঁয়াজ পেস্ট এইগুলো রেখে দেব। তো যাই হোক, ওগুলো আমি সব ফ্রিজে রেখে দিয়ে আসছি। আর এখন যে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আজকে চিকেন রান্না করব। তো চিকেন রান্না করার জন্য এই যে আমি মাংসটাকে আগে ভেজে নিচ্ছি। তো মাংসটাই যে ভাজা হয়ে গেছে তা আমি তুলে নিচ্ছিলাম। মাংস ভেজে রান্না করবেন তাহলে দেখবেন অনেক বেশি টেস্টি হয় এই ব্রয়লার মুরগির মাংসটা রান্না। আর মাংসটা ভেজে তুলে নিয়েছি। আর এখন এই যে আলুগুলো আমি ভেজে তুলে নেব। তো সামান্য একটু আমি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে। এখন এই যে আলুগুলো আমি ভেজে তুলে নেব। তো আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। এখন যে রসুন পেস্ট দিয়ে দিলাম। এক এক করে এখন সব ধরনের মশলাই আমি অ্যাড করে দেব। এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে সেই পেস্ট করা যে জিরাটা, সেখান থেকে আমি যে জিরা পেস্ট দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। মাংস রান্না করার ক্ষেত্রে শুকনো মরিচটা একটু বেশি দিলে কিন্তু কালারটা সুন্দর আসে, দেখতে সুন্দর লাগে। আর আমার কাছে মনে হয় দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও ভালো লাগে। কিন্তু আমি আসলে সেটা করতে পারি না, কারণ আয়ান আর আয়ানের বাবা এতটাই ঝাল কম খায় যে আয়ানের বাবা তো আয়ানের থেকেও বেশি ঝাল কম খায়। তো এই কারণে আমি আসলে একটু বেশি ঝাল দিয়ে রান্না করতে পারি না। আমার তো ঝাল খেতে ভালোই লাগে, কারণ আমি ছোটোবেলা থেকেই ঝাল খেয়ে কিন্তু অভ্যস্ত। তো যাই হোক, এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাকি মশলাগুলো আমি অ্যাড করে দিয়েছি। আর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, তাতে করে মশলাটা পড়ে যাবে না। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাংস রান্না করার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো রান্না করার ক্ষেত্রেই হোক, মশলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কষিয়ে নেওয়াটা। মশলা সুন্দর করে কষিয়ে নেওয়া হলে আপনার রান্নাটা অবশ্যই স্বাদ হবে। তো এখানে আমি আবার একটু পানি দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর আমি কিন্তু এটাই করি, আমি মশলাটাকে
2বার পানি দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিই। আর তাতে করে আমার কাছে মনে হয় মশলাটা ভালো লাগে খেতে। তো মশলা কষিয়ে নিয়ে আমি তার ভিতর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে আমি মাংসটা কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রান্না করতেছি। তো এখানে যে কাঁঠালের বিচি দিয়ে আগে আমি হচ্ছে কিছুক্ষণ জাল করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে মাংস এবং আলুটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মাংস, আলু আর কাঁঠালের বিচিটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। আর আলু দেওয়ার কারণ হচ্ছে আয়ান তো আসলে কাঁঠালের বিচি খেতে পারবে না বা ও খাবে না, ও কখনো খায় নাই। তার জন্য আয়ান বাবার জন্য আমি হচ্ছে আলু দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে আমার যে কোনো কিছুর ক্ষেত্রে আগে আমার আয়নের কথাই মাথায় আসে যে ও এটা খাবে কিনা, ও খেতে পারবে কিনা। তো ওর কথা চিন্তা ভাবনা করে রান্না সেটা যেমনই হোক না কেন আমি হচ্ছে ওর মতন করেই রান্না করে নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষিয়ে নেওয়ার জন্য পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। মাঝে মাঝে এমন হয় যে রান্নাবান্না আসলে করতে ইচ্ছা করে না, কিন্তু করতে ইচ্ছা করে না এটা বললে তো আসলে হয় না। আমার সংসারে আমি তো একাই, আমার ছোট্ট বাচ্চা, আমার হাজব্যান্ড, তো এমন কেউ নেই যে আমি রান্না করতে পারবো না বলে আমাকে অন্য কেউ রান্না করে খাওয়াবে। এখন আমাকে তো সবসময় আমার ছেলের কথা চিন্তা করতে হয় যে ওকে কি খাওয়াবো বা কি খাওয়াতে পারবো। তো আমি অসুস্থ হলেও না আমি ওর জন্য অসুস্থ হতে পারি না। আমি মানে নিজেকে অনেক শক্ত করে রাখি যে আমি অসুস্থ হলে তো ওকে দেখার কেউ নেই। তো যাই হোক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরম মশলা পাউডার তারপর জিরা পাউডার একসঙ্গে করে দিয়ে দিয়েছি। আর এই যে আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে অলমোস্ট। আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। আর আজকে কিন্তু মাংস ঝোলের সঙ্গে খাওয়ার জন্য আমি সিটা রুটি বানাবো। এটাকে আমাদের ওদিকে শীত রুটি বলা হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এটাকে শুনি আমি সিটা রুটি বলতে, তাই আমিও এটাই বললাম। তো যাই হোক, সিটা রুটি হোক বা শীত রুটি হোক একই জিনিস। তো ফার্স্ট টাইম বানাতে গিয়ে আমার অবস্থা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। তারপরও মোটামুটি হয়েছে আর কি। আর যেটাই হয়েছে সেটাই হচ্ছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই যে এক পিস করে আমি তুলে নিয়েছি, এই যে এখন আবার আরেক পিস দিচ্ছিলাম। তো এটা করতে করতে আপনাদের ভাইয়া হচ্ছে অফিস থেকে চলে আসছিল, এসে আমাকে বলতেছে যে তুমি কি করতেছো। তা আমি বলতেছি যে আজকে আমি সিটা রুটি বানাতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আসলে সব কিছুই কিন্তু কঠিন, আমাদেরকে ইজি করে নিতে হয়। আমরা যারা রান্না বান্না করি, সংসারের দায়িত্ব পালন করি, তো আমাদেরকে আসলে সব কিছু ইজি করে নিতে হয়। এই যে সিটা রুটিটা এটা বানানোটা কিন্তু এতটাও ইজি নয়। সারা জীবন আসলে বানানো শীত রুটি খাইছি। আমার বিয়ের আগে দেখেছি আমার মেজো আপু বানাতো, তারপর এখনও দেখি যে আমার বড় ভাবি বানায়। তো আমি কখনো এই পিঠাটা বানাই নাই, কিন্তু এটা কিন্তু খেতে অনেক মজা। এটা হচ্ছে শুধু খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। যারা এই পিঠাগুলো খেয়েছেন মানে শীত রুটিটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কাছে তো খুব বেশি মজা লাগে। আর যার জন্য আজকে হঠাৎ করেই মনে হলো যে না, আজকে আমি এটা বানিয়েই দেখবো যে কেমন করে হয়। তো ইউটিউবে দেখেছিলাম এক রকমের বানানো, যেটা হচ্ছে বোতলের মধ্যে করে বানানো। তো ওটা বানাতে গিয়েছিলাম, তো সেখানে আমি আসলে ফেল হয়ে গিয়েছি। তারপর চিন্তা করলাম যে না, আমি হাত দিয়েই ট্রাই করব। তাই এই যে হাত দিয়ে আমি কিন্তু করে নিয়েছি যেটাই পেরেছি না কেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো সিটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর রুটিগুলো মোটামুটি মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ আর হয়নি। মাঝে মাঝে নতুন জিনিসগুলো ট্রাই করে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি এভাবে করে কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি। সংসার জীবনে কিন্তু কেউই প্রথম প্রথম সব কিছু জানে না, কিন্তু করতে করতে শিখে যায়। আর আমিও কিন্তু এভাবেই সব কিছুই মোটামুটি শিখে গিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।